এই মুখ্যমন্ত্রীর সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার নিদারুণ একটা উদাহরণ দেখালো যে ভারত মাতার কোনো কন্যার ওপর অন্যায় ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার সইবে না। এবং এই মানুষের রোষ, আজকে নির্মল ঘোষ যখন বেরোচ্ছে, পুলিশ আবার তাকে সযত্নে হেলমেট পরিয়ে দিল, আমি দেখলাম বের করার বার আগে, তোমরাই দেখালে। এই যে মানুষের যে জনরোষ, সেখানে পুলিশের ওপর একটা ন্যাচারাল চাপ, যে পুলিশকে সাধারণভাবে মানে নর্মালি যে এনকোয়ারিগুলো তখন হওয়া উচিত ছিল 2 বছর আগে, সেইগুলো এবার স্বচ্ছন্দে পুলিশ যেন করে। তোমার মনে থাকবে দেবস্মিতা, কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী খোলা ছুট দিয়েছিল পুলিশকে যে একদম ফ্রি রেন, তোমরা যদি কোনো মহিলার ওপর, কোনো বোনের ওপর, কোনো মায়ের ওপর কোনো বিন্দুমাত্র অত্যাচার হয়, পুলিশ হ্যাজ আ ফ্রি রেন, পুলিশ একদম নিঃসন্দেহে নিশ্চিন্তে তদন্ত করতে পারবে। এবং সেইটার আজকে সূত্রপাত হলো। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমার মনে হয় সবারই মনে আছে এটা, দুটো জিনিস আমি কালকেও শুনছিলাম সুমনের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে নির্মল ঘোষের অপরাধ দুটো বিশাল বড়, অ্যাপার্ট ফ্রম হোয়াট হি হ্যাজ ডান। একজনকে চুল্লির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার বাবা মার সামনে, সেইখানে নির্মল ঘোষ পিঠ চাপড়ে বলছে ওয়েল ডান বয়। তার বাবা মার কি অবস্থা হতে পারে? দ্বিতীয়ত, আজকে এটা ভুললে চলবে না যে তার বাবা কাঁদতে কাঁদতে সুমনের সাথে একদম অভয় পরিবারের তরফে বারবার অভিযোগ, খুব দ্রুত একটা লাস্ট লাইন খুব মেয়েতে এই যে বাবা অভিযোগ করা হয়েছে অভয়ের পরিবারের তরফে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে, একের পর এক অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে। দেরিতে হলেও তারা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এখান থেকে বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথ, সিবিআই তাহলে এতদিন কি করছিল? সিবিআই কেন গ্রেপ্তার করতে পারলো না? প্রথম যখন ঘটনা ঘটলো তার 4 দিনের মাথায় পুলিশ যাকে অভিযুক্ত হিসেবে দেখালো তাকেই তো আমরা দেখতে পাচ্ছি, সঞ্জয় রায়। তাছাড়া আর কেউ জড়িত কিনা সেটা তো এখনো পর্যন্ত জানা গেল না। মাথা পর্যন্ত পৌঁছানো যাবে তো? মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেছেন, এটা যেমন সত্যি কথা। তিনি বিরোধী দলের নেতা থাকাকালীন বারবার বলতেন যে এগুলো পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। নির্মল ঘোষের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন করতেন এবং তদন্ত করবার আশ্বাস দিতেন, ন্যায় বিচারের কথা বলতেন। মুখ্যমন্ত্রী যা করেছেন সেটা তো একটা দিক, কিন্তু এ কথা আমরা কি করে অস্বীকার করি যে সিবিআই এই পুরো তদন্তের ইনভেস্টিগেশন করছিল, তারা 2-1 বার নির্মল ঘোষকে ডেকেও ছিল। তাহলে কেন তারা তদন্ত করে নির্মল ঘোষের ভূমিকাকে মানুষের সামনে আনতে পারলো না? কেন তারা এই প্রশ্নগুলোর উত্তর আনতে পারলো না যে জোর করে ডেড বডি নিয়ে গিয়ে কেন নির্মল ঘোষ এবং তার সাকরেতরা পুড়িয়ে দিল? এই প্রশ্ন সিবিআই কেন তদন্ত করলো না যে একদল হুলিগান তারা কি করে আর্জিকর ভাঙচুর চালিয়েছিল যাতে করে এভিডেন্স লোপাট করা যায়? কেন সিবিআই তদন্ত করে আরো বৃহত্তম ষড়যন্ত্র, যে যাদের নির্দেশে নির্মল ঘোষ এই কাজটা করেছেন, এত তড়িঘড়ি করেছেন, সেই মাথা কারা এর পেছনে রয়েছেন? আমরা তো বারবার প্রশ্ন করছি যে সিবিআই তাহলে তদন্তটা কি করলো? কেন সিবিআই মানে পূর্ণাঙ্গ তদন্ত করে যারা মাথা, আমরা বারবার যেটা বলছি যে এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। একদম, মানে বিশ্বনাথদা বলছেন গভীর ষড়যন্ত্র। আমি এখান থেকে আসবো পরে শত্রুপাতি, আমি এখান থেকে অনিল জানার কাছে আসতে চাইবো, প্রাক্তন পুলিশ কর্তা। অনিল দা, যে ষড়যন্ত্রের ত্রিভুজ, মানে নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন, সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সোমনাথ দে এখনো অধরা। এই তিনজনকে মুখোমুখি বসিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা না হয় তাহলে কি ষড়যন্ত্র হয়েছিল সেটা জানা সম্ভব হবে? দেখুন দেবস্মিতা, গত 1 বছরের ওপর আমরা বলে এসেছি এবং সুমনবাবুর সঙ্গেও বলেছি, ইনভেস্টিগেশন সিবিআই করুক আর এফবিআই করুক, ইট ওয়াজ এ পারফাংটারি ইনভেস্টিগেশন, যে যাই বলুক। তার কারণ যেভাবে প্রথম কথা হচ্ছে যেখানে ওরকম একটা কন্ট্রোভার্সিয়াল এবং ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সিপাল রয়েছেন, তখন ওই হসপিটালে আপনার পোস্টমর্টমটা মর্গে করা উচিতই হয়নি। এটা ইন দি ইন্টারেস্ট অফ জাস্টিস এটাকে ক্যালকাটা মর্গে করা উচিত ছিল। যাই হয়ে থাকুক, জুডিশিয়াল ইনকোয়েস্ট হয়েছে, পরে হয়েছে, যেভাবে বডিটা পোড়ানো হয়েছে তখন আমরা সম্ভব করেছি। এটা তো পরিষ্কার 201, অর্থাৎ প্রমাণ লোপ তো আছেই। কেন সিবিআই করেনি সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবে। এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছিলো, এইরকম ব্রুটাল মার্ডার
একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছিল। এর আগেও যে সরকারি ভবনে মারা যাননি তা নয়, এর আগেও রমজান আলী 1994-এ ফর্ট ব্লকের বিধায়ক কিড বলে এমএলএ হোস্টেলে খুন হয়েছিলেন, আরও অনেক কিছু হয়েছে, সেগুলো খুন বলে হয়নি, হয়েছে। কিন্তু তখন আমি বারবার বলেছি কেন মর্গের ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা হয়নি, কেন মর্গের ডোমকে জিজ্ঞেস করা হয়নি, কেন এই যে ধরুন এখন তো কম্পিউটারাইজড হয় লিস্টগুলো কারা কারা বডি পড়া আছে তাদের যে নিচে পড়ে যেটা একদম, মানে অনিল জানা যেটা বলতে চাইছেন যে অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো অধরা, তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছি কালীঘাট তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। প্রদীপ্ত, যে বিষয়টা আজকে আমরা একদম মানে দেখতে পেলাম, যখন থানা থেকে বের করা হচ্ছে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়কে, মানে এই যে ক্ষোভ, সেই ক্ষোভ সামাল দেওয়া যায়নি, হেলমেট পরিয়ে বার করা হয়েছে নির্মল ঘোষকে, তারপরে মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে। তার মানে এতদিন ধরে যা যা করেছিলেন তারই তো ফল আজকে। দেখো, মানুষের ক্ষোভ সর্বস্তরে সর্বদিক থেকে তৃণমূলের বিরুদ্ধে আছে, এ কথা বললে কিন্তু হবে না। এনসিপিআই তৃণমূলের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। ঋতব্রত তৃণমূল, যেটাকে আমি ঋত তৃণমূল বলি, শরণার্থী তৃণমূল বলি, তার বিরুদ্ধে ক্ষোভ খুব একটা নেই। ফলে ক্ষোভ সব তৃণমূলে আছে এটা বললে কিন্তু খুব অন্যায় হবে। কাদের প্রতি ক্ষোভ আছে? যারা হেরে গেছে এবং সেখানে একটা স্পন্সার্ড ক্ষোভ, যেটাকে আমি বলি, সেই স্পন্সার্ড ক্ষোভ আছে। ওই হোয়ার এভার ইউ গোজ আওয়ার নেটওয়ার্ক ফলোস যেসব তৃণমূলীরা আছে তাদের বিরুদ্ধে ক্ষোভ নেই। কিন্তু আমি অনিল জানাবাবু এবং বিশ্বনাথ স্যারের সঙ্গে একদম সহমত পোষণ করছি যে তারা যে দাবিগুলো করছেন, যে অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের সঙ্গে সমর্থন করে আমি দুটো যোগ করছি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে যে কাজগুলো হয়েছিল তাকেও একবার লুপে নেওয়া উচিত, জানা উচিত যে সব ঠিক হয়েছে কিনা, ভিডিওগ্রাফি হয়েছিল কিনা, সব ভিডিওগ্রাফি ঠিক আছে কিনা, সৎকার যেটা হয়েছে সেই সৎকারটা নিয়ম মেপে হয়েছে কিনা, শ্মশানের ভিডিও দেখা উচিত। যে জনমানসে এই প্রশ্নটা বারবার ছড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে যে সৎকারও ঠিকঠাক ভাবে হয়নি, এত তড়িঘড়ি করে করা হয়েছিল, সেটাও দাবি জানাচ্ছি যে সেই সিসিটিভি জনমানসে দেওয়া হোক। যে 40 মিনিট অভয়ার দেহ তার বাড়ির মধ্যে একদম একাধিক প্রশ্নের উত্তর বারবার যেটা বলছিলাম এখনো অধরা। 9 আগস্ট 2024 ঠিক কি ঘটনা ঘটেছিল তার উত্তর জানা যায়নি, এবং সেই উত্তরের জন্যই কিন্তু তদন্ত দরকার, তদন্তে মাথা পর্যন্ত পৌঁছতে হবে, সেটাই চায় সাধারণ মানুষ। নির্মল ঘোষকে 26শে জুন 2026 সালের একটি লটারি চুরির মামলা, অর্থাৎ লটারির টিকিট কেড়ে নেওয়ার মামলা, এবং যে মামলা করেছিলেন এক গাড়ির চালক পার্থ সরকার, সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসা হয়। পরবর্তীকালে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করার মামলায় তাকে শো অ্যারেস্ট করা হয়। পাশাপাশি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে খড়দা থানার একটি তোলাবাজি মামলায় গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে আদালতে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করার মামলায় শো অ্যারেস্ট করা হয়েছে। এবং এই প্রথমে বলি যে নির্মল ঘোষকে যে লটারি পার্থ সরকার 9 নভেম্বর 2024 সালে যে ঘটনা ঘটেছিল প্রাণিয়াটির প্রাক্তন তৃণমূল বিধায়কের সোদপুরের বাড়িতে, হোটেল মালিক সুশান্ত সরকার, তার গাড়ির চালক ছিল পার্থ সরকার, এবং সুশান্ত সরকার তাকে নিয়ে যায় নির্মল ঘোষের বাড়িতে। এবং পার্থ সরকারের অভিযোগ ছিল যে যেহেতু তিনি 1 কোটি টাকার লটারির টিকিট জিতেছিলেন, তার টিকিট কেড়ে নেওয়ার জন্য তাকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়, মারধর করা হয়, এবং তার পকেট থেকে ওই 1 কোটি টাকার লটারির টিকিট নির্মল ঘোষ কেড়ে নেয়। সেই সময় তার ছেলে তীর্থঙ্কর ঘোষ তাকে মারধর করেন, হুমকি দেন, বলেন যে তাকে মেরে তার দেহ রেল লাইনে ফেলে দেওয়া হবে। এবং এই ঘটনায় কোনো ক্রমে তিনি বেরিয়ে যান, এবং তার কিছুদিন বাদে খড়দা থানায় তিনি সুশান্ত সরকারের নামে কেবলমাত্র অভিযোগ দায়ের করেছিলেন, কেননা বাকিদের নামে ভয়ে তিনি অভিযোগ করতে পারেননি। কিন্তু রাজ্যে পালাবদলের পর তিনি কিছুটা আশ্বস্ত হন, এবং সেই সময় খড়দা থানায় 26শে জুন তিনি নতুন করে অভিযোগ দায়ের করেন যে 9 নভেম্বর 2024 সালে 1 কোটি টাকার লটারির টিকিট তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এবং সেই মামলায় এর আগে সুশান্ত সরকার গ্রেপ্তার হয়েছিল, তীর্থঙ্কর ঘোষ অর্থাৎ নির্মল ঘোষের পুত্র, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে প্রাণিয়াটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে এই মামলায় গ্রেপ্তার করে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে এলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি সঞ্জীব মুখোপাধ্যায়কে খড়দা থানার তোলাবাজির মামলায় 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবী যারা জানিয়েছেন আজকে আদালতে নিয়ে যাওয়ার সময় আরজিকর কাণ্ডে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজকে আদালতে পেশ করার সময় যখন থানা থেকে বের করা হচ্ছিল নির্মল ঘোষকে, তখন ক্ষোভ আছড়ে পড়ে থানার বাইরে। দেখুন সেই ছবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।